রুদ্রকে নিয়ে পনির যখন রেস্টুরেন্টের সামনে এলো, ঝিনুক বর্ষা থেকে লাফিয়ে উঠল। রসগোল্লার মতো গোল গোল চোখ করে কয়েক পলক তাকিয়ে আপাদমস্তক রুদ্রকে দেখতে লাগলো। লম্বা চওড়া সুঠাম দেহখানায় নতুন বেশভূষা দেখে ওষ্ঠজোড়া আপনা আপনি ফাঁক হয়ে গেল তার। অগোছালো রুক্ষ শুষ্ক রুদ্র বেশভূষা আজ যে কি নিদারুণ যত্নের ছাপ। মাথা ভর্তি ঝাঁকড়া চুলগুলো কি সুন্দর পরিপাটি করে আছড়ে পিছন দিকে ছুটি করে রেখেছে। রাশভারী মুখের চোয়াল জোড়ায় ছোট ছোট দাড়িগুলোর রাজত্বের পেছনেও রুদ্রর যত্ন রয়েছে। ঘন ঘন চোখের পলক ফেলো ঝিনুক। আরও একবার রুদ্রকে আপাতমস্তক দেখল। একই তার পরনে আজ কাবলি নেই, রয়েছে খাদি পাঞ্জাবি, ছাই রঙা পাঞ্জাবি, ওপরে তুর্কি কোটি পরা। চেহারায় গাম্ভীর্যতায় যে কেউ ধরে নেবে বড়সড় একজন রাজনৈতিক নেতা সে। ঝিনুক মৃদু চিৎকার দিয়ে বলল, আরে আরে বস তো ঝাক্কাস বেসে আসছে, পুরাই নায়ক স্যার। পনি দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলল, নেতা নেতা ভাব আইসা গেছে, এবার জম্পিস নেতাগিরি করতে পারো আমরা। রুদ্র চোখ গরম করে তাকালো। নেতাগিরি তার রক্তে থাকলেও এসবে বিন্দু আগ্রহ তার নেই। অনেক বড় একটা উদ্দেশ্য সফল হতে যাচ্ছে তার। ৮০ ভাগ হয়ে গেছে, আর ২০ ভাগ হলেই নিজের জীবনের গল্প নিজেই তৈরি করবে, পাল্টে দেবে তার অভিশপ্ত ভবিষ্যৎকে। রুদ্র চোখ গরম দেখে পনি থেমে গেল। ঝিনুক তৎপর হয়ে ইশারা করল রেস্টুরেন্টের ভিতরে। রুদ্র গাম্ভীর্যতা বজায় রেখেই বলল, পনির বাইরে থাক, ঝিনুক আমার সঙ্গে। পছন্দের মেনু অর্ডার করে গল্প এবং সেলফি তোলায় মশগুল ছিল হৈমি। রুদ্র রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম হৈমিদের টেবিলেই তৃষ্ণার্ত দৃষ্টিজোড়া নিক্ষেপ করল। কয়েক পলক তাকিয়ে রইল স্থির চোখে। ঝিনুক বাম পাশের একটি টেবিল ইশারা করে বলল, এই টেবিল ফাঁকা আছে বস, এখানে আসুন। ছোট শ্বাস ছাড়ল রুদ্র। ঝিনুকের দেখানো টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে অতি সন্তর্পণে বসেও পড়ে। তার আয়েসি ভঙ্গিতে পায়ের ওপর পা তুলে বসা এবং শান্ত গম্ভীর দৃষ্টিজোড়া নির্দিষ্ট একটি মানুষকে দেখতে থাকার বিষয়টি ছিল ঠিক চোখ ধাঁধানো, মন মাতানো। তাই তো ডান পাশের টেবিলে বসে থাকা কাপলদের মধ্যে থেকে সুন্দর রমণীটি ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল রুদ্রর পানে। রমণীর বয়ফ্রেন্ড তার বাহুতে গুঁতো দিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, কি হ্যাংলাম, আমার দিকে তাকাও। খাওয়া দাওয়া পালা শেষ করে বান্ধবীদের সঙ্গে উঠে দাঁড়ালো হৈমি। ধীর পায়ে এগুতে এগুতে বান্ধবীদের বলল, তোরা তো সব একদিকেই যাবে, আমার আবার ভাবিদের বাড়ি যেতে হবে, কদিন থাকতেও হবে ওখানে। ভাবি এত জোর করলো না গেলে রাগ করবে। জানিস ভাইয়া কক্সবাজার গেছে, তার ডিপার্টমেন্টের সিনিয়র স্যাররা জোর করে নিয়ে গেছে, অথচ বিয়ের পর ভাইয়া হানিমুনেই যায়নি। ভাবির মন খারাপ হয় না বল? মন খারাপ করেই তো বাপের বাড়ি চলে গেছে। ভাইয়া বলে গেছে আমি যদি ওখানে গিয়ে থাকি তাহলে ভাবির কম মন খারাপ হবে, কারণ আমি তো হরেক রকমের কথা বলে মানুষকে হাসিয়ে দিতে পারি। এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করে রুদ্রকে পাশ কাটিয়ে এক পা বাড়িয়েও আবার পেছন দিকে ফেরত এলো। নয়ন আকস্মাৎ তার বাহু খামছে ধরে ফিসফিস করে বলল, এই রুদ্র ভাই। হৈমি সহ বাকি বান্ধবীরাও থতমত খেয়ে গেল, কারণ এরা সবাই রুদ্রকে চেনে। পাশাপাশি হৈমির সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনাই জানে। হৈমির অবস্থা তো নাজেহাল হয়ে গেল। একদিকে ভয়ে ক্ষণে ক্ষণে গা শিউরে উঠতে লাগলো, অপরদিকে চোখ জোড়া আশ্চর্যান্বিত হয়ে আগা গোড়া রুদ্রকে দেখল। একটু কি ক্রাশ খেল? আপাতত বোঝা গেল না। রুদ্র খন্দকাল হৈমি সহ বান্ধবীদের থমকানো রূপ দেখে ডোন্ট কেয়ার ভাব নিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। প্রচণ্ড গম্ভীর হয়ে মোবাইলে দৃষ্টি নিবন্ধ করলো সে। তার অপোজিটে বসা ঝিনুক বোকার মতো হাসছে।
তাও হৈমিদের দিকে তাকিয়ে। হৈমি কি করবে কিছুই ভেবে না পেয়ে জোরপূর্বক মুখে হাসি টেনে আনলো। আত্মীয়তার সম্পর্কে স্মরণ করলো, বদ্ধতার খাতিরে জিজ্ঞেস করলো, বেআই মশাই, আপনি এখানে কেমন আছেন? এক পলক তাকিয়ে পুনরায় ফোনে দৃষ্টি রাখলো রুদ্র। অপমানে মুখ থমথমে হয়ে গেল হৈমির। ঝিনুক বলল, ভাবি বস একটু আগে ঢাকা থেকে ফিরেছে, টায়ার্ড তো তাই কথা বলতে পারছে না। চোখ কটকট করে ঝিনুকের দিকে তাকিয়ে হৈমি বলল, এমনভাবে বলছেন মনে হয় সুদূর আমেরিকা থেকে আপনার বয়স ফিরেছি। আর ভাবি কি ভাবি? আপনার কোন গোষ্ঠীর ভাইয়ের বউ আমি? ক্রোধান্বিত হয়ে ঝিনুকে কথাগুলো বলতে রুদ্র চোখ গরম করে একবার তাকালো হৈমির দিকে। ব্যাস, নিমিষেই বান্ধবী সহ নিজেকে লোপাট করে ফেলো হৈমি। রেস্টুরেন্ট থেকে বেরোনোর পর সকলে দম ছাড়লো। নয়ন বাদে প্রত্যেকেই এক ডাকে ছিছি করে উঠল। ছি ছি, কি অপমান! এমন আত্মীয় শত্রু প্রক্ষরও না হোক। ইস হৈমি, কি অপমান হিল রে! থাক, মন খারাপ করিস না। এরপর আর আগ বাড়িয়ে ওই লোকের সাথে কথা বলতেও যাস না। তীব্র অপমানে ফুলে ভেপে ওঠা বুক নিয়ে শেখ বাড়িতে পা রাখলো হৈমি। শুনেছিল রুদ্র ঢাকাতে, তাই কদিন থাকতে এসেছিল এ বাড়িতে। কিন্তু রুদ্র তো ফিরে এলো, বাড়িতেও নিশ্চয়ই আসবে না। তার আর এ বাড়িতে কদিন থাকা হবে না। ভাবির সঙ্গে দেখা সাক্ষাৎ করেই বরং চলে যাবে। নানা রকম চিন্তার মাঝে একটি চিন্তা একটু বেশি গাঢ় হলো। সেটি হচ্ছে, রুদ্র কেন তার থেকে ওভাবে মুখ ফিরিয়ে নিল? মুখ ফিরিয়ে তো তার নেওয়ার কথা ছিল, অথচ মুখ ফিরিয়ে নিল ওই ব্যাটা খাটাস, দ্য গ্রেট গুন্ডা রুদ্র। এই অবিচার কিভাবে সইবে সে? সূচনার মন খুব একটা ভালো নেই। সেই দিন রাতে কখন ঘুমিয়ে গিয়েছিল টের পায়নি। সকালে উঠে দেরি হওয়াতে মাহেরের সঙ্গে দেখাও হয়নি। মায়ের নিজ হাতে সেই দিন সকালের খাবার তৈরি করে খেয়ে ভার্সিটিতে গেছে। ঘুম ভাঙার পর মাহেরের মেসেজ পেয়েছিল, লেখা ছিল, খাবার রেডি আছে, উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিন, আজ দ্রুত ফিরবো আমি। সূচনা কথা রাখেনি, মাহেরের তৈরি করা খাবার খায়নি। কারণ তার মনে কি চলছে কি আছে কোনো কিছুই আজ করতে পারেনি সে। অদৃশ্য এক অপরাধ বোধে সকালের বাবার বাড়িতে চলে এসেছে। বাড়ি ফিরে মাহের তাকে পায়নি। ফোন করে যখন জানতে পারলো সে বাবার বাসায়, রাগও করেনি, বরং সূচনা যেভাবে সেখানে থেকে কমফোর্টেবল ফিল করে সেখানে থাকলেই সে স্বস্তি বোধ করবে বলে জানিয়েছে। কিন্তু সূচনার এই চলে যাওয়াটা তার মা বোন অন্যভাবে নিতে পারে। ভাবতে পারে নতুন বউ হুটহাট কেন বাপের বাড়ি চলে যায়। তার কি স্বামী সংসারে মন নেই? এইরূপ ভাবনা যেন মা বোনের মাঝে না আসে। তাই তাদের বলা হলো কদিন পর সে কক্সবাজার যাবে ঘুরতে, সূচনাকে নিয়ে যেতে পারবে না। তাই তার মন কিছুটা খারাপ। সে মন খারাপ ভালো করার জন্যই মাহের নিজে তাকে বাপের বাড়ি পাঠিয়েছে। কক্সবাজার যাওয়ার আগে সূচনার সঙ্গে দেখা করেও গেছে, বলে গেছে ফিরে এসে তাকে সারপ্রাইজ দেবে। কিন্তু সে সারপ্রাইজ কি ভেবে পাচ্ছিল না সূচনা। হৈমি আগমনে সূচনা খুশি হলো, কিন্তু যখন হৈমি জানালো বিকালের দিকে চলে যাবে, মন খারাপ করে ফেলল। তার মন খারাপ দেখে হৈমির মনও কেমন কেমন হয়ে গেল। সূচনা নম্রভাবে জোরাজুরি করলো, শাশুড়িকে ফোন করে জানালো হৈমি চলে যাওয়ার খবর। খবর শুনে রেগে গেলেন হামিদা। হৈমির সাথে কথা বলে বকাঝকা করলেও অনেকক্ষণ শেষে থাকতে বাধ্য হলো হৈমি। তবে মনের ভিতর রুদ্র নামক উই পোকা খুচুর খুচুর করতেই থাকলো। হৈমি এই খুচুর খুচুর পেটের ভিতর বা মনের ভিতর কোথায় চেপে রাখতে পারলো না। সূচনাকে বলেই ফেললো তার চলে যাওয়ার কারণ। ইতিপূর্বে রুদ্র হৈমির সঙ্গে ঠিক কী ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে সঠিকভাবে অবগত নয় সূচনা। তবুও তার রকচটা ভাইটার সম্পর্কে প্রাথমিক ধারণা থেকে অনেক কিছুই ধরে নিল, যার ফলে হৈমির এই ভয়টুকুতে অবাক হলো না।
বরং তার ভয় দূর করতে রুদ্র সম্পর্কে কিঞ্চিত ধারণা বদলাতে বলল। তুমি ভয় পেও না হইবি, ভাইয়া তোমাকে আর কিছু বলবে না। চট করে হৈমি জিজ্ঞেস করলো। কি বললো? উনি বলেছেন? সূচনা তাকে আশ্বস্ত করে সেই দিনের সেই ঘটনাটি বলল। সবটা শুনে হৈমির বুকের ভিতর উত্তেজনায় উলটপালট ধরল। বিস্মিত হয়ে বলল। উনি আমাদের বাড়িতে বিয়ের প্রপোজাল নিয়ে গিয়েছিল? সূচনা মন খারাপ করে বলল। হ্যাঁ, তোমার ভাইয়া আর মা সে প্রপোজাল ফিরিয়ে দিয়েছে। এরপর তো ভাইয়ার অ্যাক্সিডেন্ট হলো, তারপর মাহের যখনই বাড়িতে এলো ভাইয়াকে অনেক কিছু বুঝিয়েছে। সেদিন থেকেই তো কেমন পাল্টে গেল ভাইয়া। আজ ঢাকায় এসেছে, বাড়িতেও আসবে, তুমি নিশ্চিত থেকো, বিশ্বাস রাখো, ও তোমাকে কিছুই বলবে না। কথা বলবে কিনা সন্দেহ। আমার ভাইটা অন্যরকম হয়নি, ঝোঁকের মাথায় হয়তো ভুলভাল কাজ করেছে, সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু একবার যখন ওর মধ্যে বোঝ এসেছে তখন ওকে ওর বোঝ বা আবেগ থেকে কোনোটাই টলাতে পারবে না। চোখ পিটপিট করে অবাক সুরে হৈমি বলল। আসলেই? তার সূচনা মৃদু হাসলো, মাথা দুলিয়ে বলল। হ্যাঁ গো, তুমি জানো ঢাকা গিয়ে আমাদের থেমে যাওয়া একটি ব্যবসার দায়িত্ব ভাইয়া নিয়েছে। করোনার জন্য উঠতি ওই শাড়ির কারখানার কাজটা বন্ধ হয়ে গিয়েছে, সেই কাজটা এবার ভাইয়া নিজে ধরেছে। লাইসেন্স হয়ে গেলেই সামনের বছর থেকে পুরো দমে চলবে এই কারখানা। রুদ্রকে নিয়ে আরো অনেক গল্প করলো সূচনা। হৈমি সেই সব মন দিয়ে শুনল। সবশেষে সে বুঝতে পারলো তার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণটি কেউ বিড়বিড় করে আওড়ালো। মানে অতিরিক্ত আবেগের জন্যই উনি আমার সাথে ওইসব করেছিল? ছি, যেমন মানুষ তার তেমন আবেগ। একসাথে ডিনার করবে বলে অপেক্ষা করছিল সূচনা, তাই 9টার দিকেই বাড়ি ফিরল রুদ্র। কাজের মেয়েটা সূচনাকে রান্নায় হেল্প করে ডাইনিং টেবিলে সবটা গুছিয়েও দিল। দাদিন বেড়াতে গেছেন ছোট ছেলের বাসায়, তাই বাড়ির পরিবেশ তেমন রমরমা নয়। যদিও হৈমি আসার পর কিছুটা প্রাণ হয়ে এসেছে। রুদ্র খেতে আসার পর সূচনার খেয়াল হলো হৈমিকে ডাকা হয়নি, সে রুমে পড়ছে। তাই কাজের মেয়েটাকে বলল হৈমিকে ডেকে আনতে। হৈমিকে যখন বলা হলো ডিনার রেডি, নিচে যেতে বলা হচ্ছে। খিদের তাড়নায় বই কলম বিছানায় ছুঁড়ে স্লিপার পায়ে দ্রুত নিচে নেমে এলো। ড্রয়িং রুম পেরিয়ে ডাইনিং রুমে প্রবেশ করেই বড় ধরনের ঝটকা খেলো। সুগঠিত পেশিবহুল শরীরে নেভি ব্লু রঙের টি শার্ট পরিহিত রুদ্র ডাইনিং টেবিলের পূর্ব পাশে দেখতেই আহত হলো তার দৃষ্টিজোড়া। নিমিষেই চোখ নামিয়ে নিচের দিকে তাকালো। হালকা গোলাপি রঙের লেডিস টি শার্ট পরিহিত নিজের ছোট্ট কিশোরী দেহখানি দেখে লজ্জায় দু কান কাটা গেল। তড়িৎ গতিতে পিছুমুখী হয়ে দাঁড়িয়ে ছুটে গেল দোতলায় সূচনার ঘরটায়। ধূপ ধাপ করে একটি ওড়না গলায় এবং বুকে জড়িয়ে আবারও ডাইনিং নিয়ে চলে এলো। সূচনা ঈষৎ হেসে বলল, এসো। রুদ্র নির্বিকার ভঙ্গিতে খাবার খাচ্ছে, অথচ কিছুক্ষণ পূর্বে হৈমির দিকে কেমন করে তাকিয়েছিল। একবার তাকিয়ে অবশ্য চোখ ফিরিয়ে নিয়েছিল। তার ওই চাহনিকে অনুসরণ করেই তো হৈমির খেয়াল হয়েছে সে একজন যুবক পুরুষের সামনে ওড়না ব্যতীতই এসে বিরাট বড় ভুল করেছে। প্রচণ্ড অস্বস্তি নিয়ে হড়বড় করে খাবার খেলো হৈমি। এরই মধ্যে 2বার খাবার গলায় আটকে কাশি উঠেছে। তার এহেন অবস্থা থেকে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে একবার পানি এগিয়ে দিয়েছে রুদ্র। এই দৃশ্য দেখে সূচনা গোপনে একটুখানি হেসেওছে। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে সূচনা কিছু খাবার ফ্রিজে রাখতে উঠল। রুদ্র খাবার শেষ করে চলে যেতে উদ্যত হয়েছে। এমন সময় আকস্মাৎ হৈমি ঠাস করে মেঝেতে আছাড় খেয়ে পড়ে গেল। ঘটনাটি বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো সূচনা এবং রুদ্র। সূচনা ছুটে এসে ধরল হৈমিকে। রুদ্র থমকানো দৃষ্টিতে একবার হৈমিকে দেখে নিল, এরপর এগিয়ে গিয়ে চেয়ারের পায়া থেকে হৈমির ওড়না বের করে আনলো। বিরক্ত মুখে চোখ লাল করে তাকালো হৈমির দিকে, কিন্তু বলল সূচনাকে, হোয়াটস ইউর প্রবলেম? জাস্ট ড্যাম ইট। ওড়নাটা হৈমির দিকে ছুঁড়ে হনহনিয়ে চলে গেল রুদ্র। ঠোঁট ফুলিয়ে হৈমি বলল,
উনি ব্যবসার জন্য ঢাকা গিয়েছিল নাকি এক ঝাঁক ইংরেজি শিখতে গিয়েছিল? আচার খেয়েছি, বিষ করেছি, তাতে ওনার কোন পাকা ধানে মই পড়েছে যেন না ঢঙের ছিরি। বাইরে দাঁড়িয়েছিল রুদ্র। হোমে কথাগুলো শুনে গভীর দীর্ঘশ্বাস ছাড়ল সে। শূন্য দৃষ্টিতে তাকিয়ে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে রহস্যময় এক হাসি দিল। বিড়বিড় করে আওড়ালো, মিস ডার্লিং, নাও উই উইল স্টেপ ইনটু আ ট্র্যাপ। আপনাদের জীবনে কি মন ভালো করার মতন মেডিসিন আছে? যার জীবনে মন ভালো করার মেডিসিন আছে তার জীবনটা কিন্তু সত্যিই ভীষণ সুন্দর এবং রঙিন হয়। হৈমির জীবনে মন ভালো করার মতো মেডিসিন আছে, তার নাম টিশা। এই টিশা কিন্তু শুধু হৈমির জীবনেরও মেডিসিন নয়, এই টিশা আরও অনেকের জীবনেরই মন ভালো করার মেডিসিন। তবে এই মেডিসিনটাকে একান্তই নিজের করে পেয়েছে শুধুমাত্র রৌফ, টিশার স্বামী, হৈমির দুলাভাই। সে যাই হোক, আজ যে হৈমির ভীষণ মন খারাপের দিন। এই মন খারাপটা অবশ্য গত 2 দিন থেকেই হচ্ছে, যার ফলে সে পড়াতে মন বসাতে পারছে না, কলেজে যেতেও মন সায় দিচ্ছে না, আর না সূচনার সঙ্গে মন থেকে হাসি খুশি হয়ে মিশতে পারছে। তার এই মন খারাপের রহস্যটা কি জানেন? মিস্টার রুদ্র শেখ, তার ভাবির ভাই, তার বেআই সাহেব। সেই যে প্রথম দিন আছাড় খাওয়ার পর রুদ্র সাহেব তার দৃষ্টিসীমানার বাহিরে চলে গেল, এরপর আর সামনে আসেনি। মূলত সমস্যাটা শুরু হলো এখান থেকে। মেয়েরা ছেলেদের অ্যাটিটিউড দেখাতে যতটা পছন্দ করে, ঠিক ততটাই অপছন্দ করে ছেলেদের অ্যাটিটিউড দেখতে। আর হৈমি, সে তো বরাবরই অ্যাটেনশন সিকার। যে লোকটা কদিন এত পাগলামি করলো, তার জন্য কি সব বিশ্রী আচরণ করে সে কিনা হুট করে এত অ্যাভয়েড করছে তাকে। লোকটা একটু বেশি অহংকারী হয়ে গেল না? তার মতো মেয়েকে পাত্তা টাত্তা দিতে একেবারেই যে ভুলে গেল, এটা কি ঠিক? সে যে প্রথম দেখার পর থেকে কী সব ঘটনা ঘটিয়ে ফেলল, এরপর তুলে নিয়ে বিয়ে করার মতলবও আঁটলো, কত কাণ্ডই তো ঘটালো। একটা অ্যাক্সিডেন্ট, এরপর বিয়ের প্রপোজাল থেকে রিজেক্ট, সবে মিলে লোকটা মারাত্মক অ্যাটিটিউডের ভান্ডার খুলে বসলো। সহ্য হয় এসব? একেবারেই হয় না। মনটা আজ ভীষণ খারাপ, ভয়াবহ রকমের খারাপ। সেই মন খারাপ নিয়েই কানে ইয়ারফোন গুছিয়ে স্যাড সং শুনতে শুনতে রুম ছেড়ে বেরিয়ে গেল। সূচনা তখন রুমের ঝোল বারান্দায় মাহেরের সঙ্গে ফোনে কথা বলছিল। তাই হৈমি রুম ছেড়ে বেরিয়ে দোতলায় বারান্দায় একপাশে যে বেতের চেয়ার টেবিলে রয়েছে সেখানে গিয়ে আরাম করে বসলো। গান শোনার এতই বিভোর ছিল যে নিচে তাকাতে সময় নিল ঘন্টাখানেক পর যখন আকস্মাৎ নিচের দিকে নজর পড়ল, বুকের ভিতর গোপন কুটুরিতে কেমন করে যেন ধক করে উঠল। এ কি, রুদ্র যে ডাইনিং রুমের সোফায় বসে কফি খাচ্ছে। কাপা হাতে দ্রুত গান অফ করে বার কয়েক ঢোকিল হৈমি। নিজেকে কিছুটা আড়াল করে পিটপিট করে চোখে তাকিয়ে দেখতে লাগলো রুদ্র ভাবগতি। এরপর লম্বা করে নিঃশ্বাস ছাড়লো। উঠে দাঁড়িয়ে মোবাইলটা পরিহিত লেডিস শার্টের পকেটে রেখে ধীর পায়ে বারান্দার পায়চারি করল কতক্ষণ। বিড়বিড় করে বলল, একটু বেশিই ঢং দেখাচ্ছে মনে হচ্ছে। তিনি কি হোম মিনিস্টার? বয়সে বড় বলে সহ্য করে নিচ্ছি, নয়তো এক থাপ্পড়ে দাঁত ফেলে দিতাম। বেয়াদব! বাড়িতে আত্মীয় এলে যে মিলেমিশে থাকতে হয়, সেই শিক্ষা নেই। মনের ভিতর ক্রমাগতই রাগটা বাড়তে লাগলো। ইচ্ছে করলো নিচে গিয়ে লোকটার মাথা ফাটিয়ে দিতে, কিন্তু এসব তো করা যাবে না। পাছে কেসটে ঠুসে দেয়। নিজেকে সামলানো কঠিন হয়ে পড়লো। শেষ পর্যন্ত সলিউশন খুঁজতে ফোন করলো টিশাকে। টিশা ফোন রিসিভ করেই বলল, কি রে, এখন ফোন দিলে ঘুমাসনি? আমি মিষ্টি খাচ্ছি, 2টো খেয়েছি, আর একটা খাবো, আর বেশি খাবো না। ওজন বেড়ে গেছে, বিয়ের সময় ছিলাম 45, এখন 59। বাবুর ওজন 2.5 কেজি। এই জিনিস আজকাল পেটটা নিচের দিকে কেমন ভারী ভারী লাগে।
বাবু এত নড়াচড়া করে, আমার কি মনে হয় জানিস, দীর্ঘদিন এক জায়গায় ঘাপটি মেরে বসে থাকতে ওর ভীষণ বিরক্ত লাগছে। তা তো লাগবেই, তুই 1 সেকেন্ড কোথাও বসে থাকতে পারিস না। আর তোর ছানাটা কত মাস এক জায়গায় পড়ে আছে, ব্যাপারটা আশ্চর্যজনক। এবার আসল কথা শোন, আমার খুব মন খারাপ। এই মন খারাপ কেন রে? তোর বেয়াই তো আর এখানে তোকে চুম্মা টুম্মা দেয় না, তাহলে মন খারাপ কেন? আর বলিস না দুঃখের কথা, বেয়াই যে গিরগিটির মতো রং বদলাচ্ছে তা তো বলেই নে। হৈমি টিশাকে পুরো কাহিনী খুলে বলার পর টিশা খুব সিরিয়াস হয়ে বলল, সবই বুঝলাম, তোর সমস্যাটাও বুঝলাম। আমার সমস্যা? আমার আবার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই, শুধু রাগ লাগছে যে এই লোকটা এইসব করে আমাকে অপমানও করেছে। শোন, তুই যে প্রেমে টেমে পড়ে গেছিস টের পেয়েছিস। অবশ্য না পাওয়ার কথা তো অভিজ্ঞতা নেই, কিন্তু এই টিশার আছে। শোন, 4টা প্রেম করে একটা বিয়ে করেছি, পেটে বাচ্চা নিয়ে সারাদিন টই টই করে ঘুরে বেড়াই, পক পক করে কথা বলি। কদিন পর আম্মা ডাক শুনবো, তোকে খালা ডাক শোনাবো, জামাইয়ের আব্বা ডাকের অবস্থা করে দিয়েছি। এই টিশার বয়স যাই হোক, অভিজ্ঞতা কিন্তু কম নয়। তুই কি বোঝাতে চাইছিস দেশে বিদেশে শত শত হিরো টাইপ ছেলে রেখে আমি বাংলাদেশের ডিপজল মিশা ইন্ডিয়ান ভিলেন চুল ঝুটি করা পাগল বাবা টাইপের ছেলের প্রেমে পড়ব, যে কিনা আবেগের তাড়নায় একা পেয়ে অর্ধেক বাসু সেরেই ফেলেছে? ছি ছি বোন, আমার রুচি সম্পর্কে তোর এমন ধারণা? লজ্জিত হলাম, ভীষণ লজ্জিত। তোর লজ্জা ধুয়ে তুই পানি খা। আমার মুখে থেকে সত্যি ছাড়া মিথ্যে বের হয় না, তা তুই খুব ভালো করেই জানিস। আর প্রেম টেমের ব্যাপারে আমি যে পিএইচডি করা, এতে সন্দেহ নেই। আমার রক চটা জামাই যে কিনা 2 চোখে আমাকে সহ্য করতে পারতো না, বিয়ে করলে মায়ের চাপে পড়ে সে জামাই বসে নিয়ে এনেছি শুধু প্রেম ভালোবাসা দিয়ে। এমন বাস করেছি যে এখন দিন রাত প্রেমে হাঁপুডুবু খেতে খেতে অস্থির সে। একদমে কথাগুলো বলে ঢোকিল টিশা। এরপর হৈমিকে কিছু বলতে না দিয়ে জিজ্ঞেস করলো, রুদ্র বেয়াই এখন কি করছে রে? তোকে তখন বললি ঢং করে কফি খাচ্ছে, শেষ হয়নি? দম ছাড়লো হৈমি। রুদ্র দিকে তাকিয়ে আহত সুরে বলল, এখন কি করেছে জানিস? কি? ওনার ডান পাটা টেবিলের ওপর রাখা, সেই ডান পায়ের ওপর আবার বাম পা তুলে রাখছে, ঘাটটা সোপার মাথায় এলিয়ে চরম শান্তিতে সিগারেট খাচ্ছে। ভাবটা এমন যে সিগারেট না, অমৃত খাচ্ছে। আহা, কতদিন সিগারেটের গন্ধ নেওয়া হয় না। তো দুলাভাই বাবু আসার পর থেকেই সিগারেট বাদ দিয়েছে রে। সিগারেটটা আমার জোশ লাগতো, ও যখন সিগারেট খেত আমিও কত তৃপ্তি নিয়ে শুকতাম। যাক, সে কথা তোর এখন কেমন ফিলিংস হচ্ছে রে? একটা গান ভাইরাল হয়েছে, শুনেছিস? ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বেড়ে ধোঁয়া ওঠে, সেই ধোঁয়া দেখিতে বড়ই ভাল লাগে। নিজে বলে নিজে খিলখিল করে হেসে উঠল। অথচ আজ টিশা মন ভালো করতে পারল না হৈমি। নিজের ব্যর্থতা টের পেয়ে টিশার জেদ হলো খুব। কেন হৈমির মন ভালো হলো না? তার স্বামী যে বলে তার কাছে মন ভালো করার মতো জাদু আছে, সেই সব কথা কি মিথ্যা? তার স্বামী মিথ্যে বলতেই পারে না। যদি বলেও থাকে তাহলে সে মিথ্যেকে সত্যি করার ক্ষমতা তার আছে। তাই প্রচন্ড সিরিয়াস হয়ে হৈমিকে বলল, আমি তোকে একটা কাজ দিব, পারবি? মন ভালো হওয়ার মতো কাজ? ইয়েস সিস্টার। তাহলে পারবো। ভয় পাবি না তো? তুই কি আমাকে ভীতু টাইপ মেয়ে ভাবতে শুরু করলি নাকি? ঠোঁট টিপে হেসে টিশা বলল, শোন, রুদ্র ভাই সিগারেট খাচ্ছে, তুই এখন নিচে যাবি, গিয়ে ইউটিউবে ঢুকবি, এরপর ভাইরাল গানটা প্লে করে টি টেবিলের সামনে রেখে চুপচাপ দাঁড়িয়ে থাকবি। রুদ্র ভাই যে ধরনের মানুষ, নিশ্চয়ই বিরক্ত হবে, রেগে যাবে, চোখ গরম করে গাল দুটো শক্ত করে তাকাবে। তুই তখন ফুরুত করে ফোনটা নিয়ে সূচনা ভাবির রুমে চলে আসবি। একবার শেপ অ্যান্ড চিট, কি পারবি তো? ভীষণ উত্তেজিত হয়ে মুখে হাত চেপে হেসে উঠল হৈমি। বলল, পারবো না মানে? ওনাকে একটু জ্বালাই তো, মন আনচান করছে। ফোন কেটে দিল টিশা। মনে মনে বলল, তুমি যে মনে মনে তার সামনে যেতে চাচ্ছ, তার কাছাকাছি থাকতে চাচ্ছ, তা কি আর আমি বুঝি না চান্দু? আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে খুব শীঘ্রই তোমাদের মাখামাখি প্রেম হবে। জয় বাবা, আমার জামাইটা বোধহয় পড়া শেষে এবার ঘরে যায়। তিশা আদেশ মতো
হৈমি যখন গানটা প্লে করলো, ছেলেদের গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোঁয়া ওঠে, সেই ধোঁয়া দেখিতে বড়ই ভাল লাগে। লিরিক শুনে রুদ্র সত্যি সত্যি বিরক্তিতে চোখ মুখ কুচকে হৈমির দিকে তাকালো। হৈমির কেন জানি সাহস হলো না সামনে থাকতে, তাই চটপট পায়ে চলে গেল রান্নাঘরে। গিয়ে এক গ্লাস পানি খেয়ে পুনরায় ফেরত এলো। রুদ্র সিগারেট শেষ করে হৈমির ফোনের দিকে একবার তাকিয়ে হৈমির দিকে তাকালো, বলল, প্রপোজ করছো? ইউ নো হোয়াট, সেধে দেওয়া জিনিস আমি নিই না। দুঠোঁট ফাঁক হয়ে গেল হৈমির। সদা তর্জনী উঁচিয়ে বলল, আমি আপনাকে প্রপোজ করতে আসবো? আমি প্রপোজ করার মতো কি আছে আপনার? আমি এসেছিলাম জাস্ট আপনাকে জ্বালিয়ে নিজের মনকে শান্ত করতে। নিঃশব্দে উঠে দাঁড়ালো রুদ্র। ব্ল্যাক ট্রাউজার, ব্ল্যাক টি শার্ট পরিহিত পেশিবহুল সুটান দেহটি আজকে ভীষণ অভিলাষপূর্ণ লাগছে। সেই অভিলাষী দৃশ্য হৈমির অন্তর্কোণ শুকিয়ে চৈত্রের খরা সৃষ্টি করলো। সেই খরায় এক ফোঁটা বৃষ্টি আসা মাত্রই একটিবার ঢোকিল সে। কেঁপে উঠল দুই পায়ের পাতা, উটিয়ে রাখা তর্জনী। রুদ্র সন্তর্পণে হাত বাড়িয়ে সেই তর্জনী নিজের মুঠোয় করে নিল। দুই চোখ শক্ত করে বুজে ঠোঁট কাঁপিয়ে হৈমি বলল, আমি কিছু বলিনি, আমি কিছু করিনি। প্রগাঢ় দৃষ্টিতে তাকিয়ে বক্ষ হাসিতে ঠোঁটজোড়া চঞ্চল হলো রুদ্র। মাথা নিচু করে হৈমির গোল গাল ছোট মুখের সম্মুখে ঠোঁট জোড়া নিয়ে সিগারেটের গন্ধযুক্ত উত্তপ্ত নিঃশ্বাস ছাড়ল। নিমিষে হৈমি বক্ষস্থলে ওঠা নামা বেগতিক হয়ে ভাবে বেড়ে গেল। শক্ত কাঠের ন্যায় চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল সে। রুদ্র তার বেসামাল চিত্তকে আরো বেশি বেসামাল করে দিতে পুনরায় উত্তপ্ত নিঃশ্বাস ছেড়ে ফিসফিস করে বলল, আমাকে জ্বালাতে এলে নিজে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে সুইটহার্ট। কলেজে যাওয়ার পথে রিকশায় বসে অন্যমনস্ক হৈমি ভাবছিল শেখ বাড়িতে তার আয়ুকাল আর মাত্র 3 দিন। মাহের ফেরার পর নিজের বাসে ফিরতে হবে। এই ফিরে যাওয়ার আনন্দের হওয়ার কথা ছিল, যেখানে সে শেখ বাড়িতে আসতে কয়দিন থাকতে রাজি ছিল না, সেখানে 3 দিন পর ফেরার কথা ভাবতে খুশিতে গদগদ হওয়ার কথা। অথচ সে খুশি নয়, তার মন বিন্দুমাত্র আনন্দিত হচ্ছে না, বরং সূক্ষ্ম এক ব্যথায় হৃদয়স্থল চিনচিন করছে। যে ব্যথার উৎসে রয়েছে রুদ্র। একটি মেয়ে একটি ছেলের কাছে অ্যাটেনশন পেতে যাচ্ছে, চাতক পাখির মতো কদিক ধরে ঘুরঘুর করছে একটুখানি অ্যাটেনশন পেতে, অথচ পাচ্ছে না। এই দহন যে বড়ই ভয়াবহ। রিক্সা চলছিল তার আপন গতিতে। হৈমি ও রুদ্রকে ঘিরে ভাবনার রাজ্য ডুবছিল। সেই ডুবে থাকার মাঝেই গোলাপি কোমল ওষ্ঠ জোড়া নড়িয়ে বিড়বিড় করলো, আমি আপনাকে শুধু একটা চিঠি দিয়েছিলাম। চিঠির কথাগুলো যত না সিরিয়াস ছিল, তার চেয়ে বেশি দুষ্টুমি ছিল। কিন্তু এর ফলে আমাকে কঠিনভাবে ভুগিয়েছেন আপনি। যে কঠিনত্ব বীজ বীজ হয়ে আমার হৃদয়ে রোপণ হয়েছিল, সেই বীজ অঙ্কুরিত হতে পারল না, আপনি হতে দিলেন না। ভেবেছিলাম আপনাকে নিয়ে আজীবন হৃদয়ের বিষ বৃক্ষ লালন করব, ঘটল উল্টোটা। এর জন্য আপনি দায়ী। এবার এই ছোট্ট হৃদয়ের প্রেম তরঙ্গ বয়ে আনার অপরাধে সারা জীবন অপরাধী করে রাখবো আপনাকে। একটুকু ক্ষমা করব না, একটুকু না। অপমানে ভীষণ লজ্জিত হলো হৈমি। ছোট করে নিঃশ্বাস ছেড়ে উরুর ওপর 2 হাত জোড়া রেখে থমথমে মুখে বসে রইল। গাল দুটো টমেটোর মতো ক্রমশ লাল হয়ে থাকলো তার। শরীর জুড়ে অদ্ভুত এক শিহরণ জাগছে, নিঃশ্বাসে বাড়ছে গভীরতা। অন্তর্কোণে যেন সমুদ্রের উতাল ঢেউ দোলাইত। সন্তর্পণে এক ঢোক গিল সে। জ্যামে আটকে রইল কয়েক মিনিট। জ্যাম ছাড়ার পর পুনরায় রিকশার টান দিতেই আকস্মাৎ রুদ্রকে দেখতে পেয়ে বুকের ভিতর ধড়াস করে উঠল। শহরের এক নাম করা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছে রুদ্র। হৈমির বুকের ভিতর ধড়াস ধড়াস ক্রমশ বাড়তেই থাকলো। রিকশাওয়ালাকে বলল, মামা মামা থামেন থামেন, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। রিকশা থামলো। হৈমিও দূর থেকে
সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করে বসে রইল। পিটপিট করে তাকিয়ে আপাত মস্তক রুদ্রকে দেখতে লাগলো। মিনিট কয়েক পর একটি রিকশা এসে থামলো রুদ্রর সামনে। মুহূর্তের মধ্যেই রিকশা থেকে নেমে এলো এক সুদর্শনীয় রমণী। চঞ্চলা চিত্ত সহসা মিয়ে গেল চোখে মুখে, বিবর্ণতা ফুটে উঠল হৈমির। কিঞ্চিত বিষানিতও হইল। রুদ্র তো অমন ছেলে নয়, আবার ভাবলো কেমন ছেলে নয় যে ছেলে অল্প পরিচয়ে তার সঙ্গে ওইসব করতে পারে। সে কি পারে না আরেক ডজন খানেক মেয়ের সঙ্গে বেহায়াপনা করতে? তাহলে সূচনা কেন বলেছিল তার ভাই নারী বিদ্বেষী? এই কি তাহলে তার নমুনা? কেন জানি কান্না পেল খুব, কিন্তু কেন পেল কান্না? প্রশ্নের উত্তর মেলাতে পারল না। শেষে আপন মনেই বিড়বিড় করলো, ওনার এত সাহস ডজন খানেক মেয়ের সঙ্গে বদমাইশি করবে? যদি তাই করবে আমার সঙ্গে লুতুপুতু করলো কেন? আমাকে যে অতগুলো চুমু খেলো, তার কি হবে? প্রয়োজনে আমি মামলা করব, তবু এত মেয়ের সঙ্গে লুতুপুতু করতে দেব না। কিন্তু মামলা করলে তো প্রুফ লাগবে। হ্যাঁ, প্রুফ আছে, ওই যে সেই ভিডিওটা। কই যাবেন? রিক্সার টামুন, কিছু কও না কে? চমকে উঠল হৈমি। ওষ্ঠাধর ফাঁক করে লম্বা নিঃশ্বাস ছাড়ল। এরপর তড়ি খড়ি করে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে দিয়ে মাথায় ওড়না চেপে মুখে মাস্ক লাগালো। ততক্ষণে রুদ্র ধীরে ধীরে অগত নারীটির সঙ্গে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করেছে। হৈমিও তড়িৎ গতিতে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলো। দেখলো রুদ্র একেবারে কর্নারের টেবিলে মেয়েটার মুখোমুখি হয়ে বসেছে। দূর থেকে মেয়েটার মুখ যতটুকু দেখেছে আর পেছন থেকে যতটা দেখেছে, নিঃসন্দেহে মেয়েটা ভীষণ স্মার্ট এবং সুন্দরী, যার ফলে তীব্র ঈর্ষায় কপালের রগগুলো দগ দগ করে উঠল হৈমি। কোনো ক্রমে এক পাশে গিয়ে বসে মেনু কার্ড দেখার ভান ধরল। আড়াল থেকে তীক্ষ্ণ নজর রাখলো পেছনের রুদ্র এবং আগত নারীটির দিকে। 10 মিনিটের মাথায় 1 কাপ কফি অর্ডার করলো। কফি খাওয়ার মুড নেই, তবুও রুদ্র আর তার সম্মুখের মেয়েটিকে কফি খেতে দেখে সে নিজেও অর্ডার করলো। আধ ঘন্টার মতো আলাপ পরিচয়তা শেষে মৃদু হাসে উঠে দাঁড়ালো রুদ্র। হৈমি খেয়াল করলো মেয়েটার ঠোঁটও মৃদু হাসি। হাসির ফলে বারবার রুদ্র দিকে তাকাচ্ছেও। ঘন ঘন সামনে আসা চুলগুলো কানে গোজারও চেষ্টা করছে, যা দেখেই গা জ্বলে উঠল হৈমি। বিড়বিড় করে কতক্ষণ বকলো। সুন্দরী মেয়েটা আগে আগে বেরিয়ে পড়ল। রুদ্র বিল মিটিয়ে বেরোতে যেও হঠাৎ ভ্রু কুঁচকে ডান পাশে তাকালো। হৈমি আর চোখে রুদ্রকে তার দিকে তাকাতে দেখে খটমটে ভাব শুরু করে দিল। এই ওড়নাটা টানছে, এই মাস্ক ঠিকঠাক মুখে আছে কিনা দেখছে, এই ফোন ঘাঁটছে। বিড়বিড় করে আবার দোয়া দরুদও পড়তে শুরু করলো। রুদ্র হাফ নিঃশ্বাস ছেড়ে ফোন বের করে কিছুক্ষণ পূর্বে মিট করা মেয়েটিকে ফোন করলো। ওপাশে রিসিভ হতেই বলল, মিসেস নিশিতা, আমার ইমার্জেন্সি একজনের সঙ্গে মিট করতে হবে, তাই আপনাকে পৌঁছে দেওয়ার কথা থাকলেও পারলাম না। ইটস ওকে, ব্যাপার না। কোনো ক্রমে কথা শেষ করে যেই রুদ্র হৈমির সামনে যেতে উদ্যত হলো, অমনি তড়াৎ করে উঠে দাঁড়ালো হৈমি। কোনো ক্রমে নিজেকে আড়াল করার চেষ্টা করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। অমনি সত্তর হয়ে হৈমির হাত টেনে ধরল রুদ্র। রেস্টুরেন্টে কয়েক জোড়া কাপল ছিল, তারা সকলেই তাকালো ওদের দিকে। কারোর কারোর চোখ বিস্মিত। হৈমি মুখ নিচু করে হাত ছোটানোর চেষ্টা করলো। রুদ্র শান্ত গলায় শান্ত হুমকি দিল, নো ছোটাছুটি ডার্লিং, এতক্ষণ যেখানে চোরের মতো বসেছিলে এখন ঠিক সেখানে গিয়ে বসবে, একদম ভদ্র মেয়ের মতো, নত সকলের সামনে একটি মিষ্টি রোমাঞ্চিত সিনক্রেট হবে। কিঞ্চিত ভয়ে দেহ কেঁপে উঠল। বার কয়েক ঢোক গিলে স্থির হয়ে গেল হৈমি। দুর্বোধ্য হেসে রুদ্র ইশারা করলো বসতে। কাঁদো কাঁদো হয়ে হৈমি গিয়ে বসলো। রুদ্র শান্ত রূপে তার সম্মুখে বসে।
হৈমি থমথমে রক্তিম মুখশ্রীতে নিবিড় চাহনি নিক্ষেপ করলো, শীতল কণ্ঠে প্রশ্ন করলো। কি অর্ডার দেব? হৈমি মুখ ফিরিয়ে রইল। রুদ্র উত্তরের অপেক্ষা করলো না, নিজের জন্য কফি, হৈমির জন্য স্যান্ডউইচ অর্ডার করে দিল। হৈমি চাপা স্বরে রাগান্বিত কণ্ঠে বলল, আমার কলেজ আছে, আমি কলেজে যাব। বাঁ হাতের কবজিতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে টেবিলের উপরে 2 হাত রেখে কিছুটা ঝুঁকে বসল রুদ্র। হৈমি জড়সড় হয়ে নিজের দিকে তাকিয়ে রইল। রুদ্র বলল, ক্লাস ফাঁকি দিয়ে আমার পিছু নিচ্ছ? আমি বুঝি এতটাই জরুরি? একদম বাজে কথা বলবেন না, আপনার পিছু নেইনি আমি। শুনুন, আমি জাস্ট আপনার আসল রূপটা দেখতে এসেছিলাম, আর কিছুই নয়। আপনি যে কত ধরনের খারাপ লোক হাড়ে হাড়ে টের পেয়েছি। এত তাড়াতাড়ি কিভাবে টের পেলে? তীব্র রোষক নিতে তাকালো হৈমি। আপনার গার্লফ্রেন্ড জানে তো আপনি আরেকজনের সঙ্গে কি সর্বনাশ করেছেন? ভ্রু কুচকে রুদ্র বলল, মানে? ও, এখন মানে বুঝছেন না? দুধে ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন। আমার কাছে সব প্রমাণ আছে। জোর করে চুমু খেলেন আমাকে, আর রেস্টুরেন্টে এসে লুতুপুতু করছেন ওই মেয়ের সঙ্গে। চোখ বড় বড় করে চাপা ধমক দিল রুদ্র। বলো, শাট আপ। ক্লাস বাদ দিয়ে এখানে কেন? তোমার আদর্শ ভাই জানে সব? উচিত কথা বলেছি বলে ধমকাচ্ছেন? ওই মেয়েটাকে রেস্টুরেন্টে মেয়ে এনে এইসব করে বেড়ান বাড়ির লোক জানে? রুদ্র সোজা হয়ে বসল, মুখ গম্ভীর। হৈমি তার দিকে তাকিয়েছিল। রুদ্র সে তাকানোতে গভীর চাহনি নিক্ষেপ করলো। হৈমি এক ঢোক গিলে বলল, আমি কলেজে যাব। রাশ ভারী কণ্ঠে রুদ্র বলল, ক্লাস শুরু হয়েছে আধা ঘন্টা আগে। আমি বাড়ি যাব। কোন বাড়ি? ভাবি। এসো। হৈমি উঠে দাঁড়ালো। উঠল রুদ্র নিজেও। বিল মিটিয়ে দিয়ে বের হলো সে। গাড়ি করে গিয়ে হৈমিকে ইশারা করলো আসতে। হৈমি চটপটে পায়ে এগিয়ে এসে বলল, শুনুন, আপনাকে আমি একটা কথা বলতে চাই, যদি শুনেন আপনারই মঙ্গল। রুদ্র গাড়িতে উঠে সামনের ডোর খুলে দিল। বলল, ওঠো। সিটে বসার পর ডোর লক করতে পারল না হৈমি। রুদ্র ঝুঁকে এসে লক করতেই হৈমি দম বন্ধ করে কাচুমাচু হয়ে বসে রইল। রুদ্র সরে যাওয়ার পর একেবারে নিঃশ্বাস ছাড়ল। গাড়ি স্টার্ট হলো শেখ বাড়ির উদ্দেশ্যে। হৈমি আর চোখে গম্ভীর চিত্তে বসে থাকা রুদ্রের পানে তাকালো। স্টিয়ারিংয়ে থাকা বলিষ্ঠ হাত দুটো একবার দেখল তো আরেকবার দাম্ভিক এবং গম্ভীর মুখটার দৃষ্টিপাত করলো। এরপর বার কয়েক নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, দেখুন, আপনি কিন্তু এসব একদম ঠিক করছেন না। আমি না হয় ঘরের মেয়ে, আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। মেয়ের দিকে নজর যেতেই পারে, তাই বলে পরের মেয়ের দিকেও নজর দেবেন? আপনি আবার ভাববেন না আমি আপনাকে পছন্দ করি। আপনার মতো মানুষকে পছন্দ করার প্রশ্নই আসে না। চুপি চুপি আপনার পিছু এসেছি বলে ভাববেন না আমি আপনার প্রতি ইন্টারেস্টেড। এইসব একেবারেই নয়। কিন্তু আপনি আমার সাথে যেসব করেছেন ওইসব ভুলার মতোও নয়। ওইসব ভেবেই আমি চিন্তিত। আমি শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে, আজ পর্যন্ত একটা প্রেমও করিনি। একটা ছেলে আমাকে ছুঁয়েও দেখেনি। সেখানে আপনি আমার সঙ্গে যা করেছেন তা কি ভুলার মতো? একবার ভাবুন তো, কোনো ছেলে এসব জানলে আমাকে বিয়ে করবে? আমার বিয়ে হবে? আকস্মাৎ গাড়ি ব্রেক কষল রুদ্র। হৈমি চোখ বড় বড় করে তাকালো তার দিকে। রুদ্র কঠিন দৃষ্টিতে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, সারমর্ম বলো, কথার সারমর্ম জানতে চাই। কয়েক ঢোক গিলে চটপটে গলায় বলল, আপনি যেসব করছেন এরপর আপনাকে আমার ক্ষমা করা উচিতই না, শাস্তি দেওয়া উচিত। শাস্তি দাও। আমি শান্ত হয়ে এলো। রুদ্র ভাবমূর্তি কিছু না বুঝতে বলল, আপনি কি এখন আমাকে পছন্দ করেন? মুহূর্তে পরিবেশ নরম হয়ে উঠল। একটি সহজ সরল বাক্যই তৈরি করলো সেই নম্রতা। রুদ্র কান দুটো ঝিমঝিমিয়ে রইল। হৈমির দিকে তাকিয়ে রইল নরম চোখে নির্নিমেষ। হৈমি আমতা আমতা করে বলল, এভাবে তাকাচ্ছেন কেন? ভাবের কাছে সব শুনেছি আমি, সব। আপনার হঠাৎ পরিবর্তনের কারণটাও জানি। না, পছন্দ করি না। আনমনে থমথমে হয়ে বলল, আপনি কাকে পছন্দ করেন? ওই মেয়েকে? বাঁকা হাসল রুদ্র। হৈমি ক্রোধান্বিত হয়ে বলল, আমি ওই মেয়েকে সব বলে দেব। কি বলে দেবে?
আপনি যা করেছেন এসব জানলে নিশ্চয়ই উনি আপনার সঙ্গে সম্পর্ক রাখবে না। রুদ্র মাথা নাড়িয়ে বোঝালো না। হৈমি উল্লসিত চোখে তাকালো। রুদ্র বাঁকা হেসে সহসা হৈমির দিকে ঝুঁকে এলো। এক থোকা উত্তপ্ত নিঃশ্বাস হৈমির মুখশ্রীতে ছেড়ে বলল, সেবার যা ছিল সবটা ঝোঁকের বশে করে ফেলা ভুল মাত্র। আজ যা হবে একদম ঠান্ডা মাথায় সুস্থ মনে। বলতে বলতেই নিমেষে হৈমির কপোলদ্বয়ে বলিষ্ঠ হাত দ্বারা আবদ্ধ করে নিল। কেঁপে উঠল হৈমির কোমল ঠোঁটজোড়া। সেই কাঁপা দৃশ্য দীর্ঘ সময় নিয়ে দেখার ধৈর্য হলো না রুদ্র। নিজের পুরো ওষ্ঠধর ফাঁক করে সন্তর্পণে নরম অধর আবৃত করে নিল। এঁটে দিল হৃদয় স্পন্দিত উত্তপ্ত গাঢ় চুম্বন। হৈমির ছোট নরম হৃদয়ে লিখিতভাবে নামকরণ করে দিল শুধুই রুদ্র রুদ্র রুদ্র। উষ্ণত ওষ্ঠধয় স্পর্শে কাতর হৈমি। রুদ্র ওষ্ঠধর চুম্বন ক্রমান্বয়ে গাঢ়তে পরিণত হতেই তার হাত জোড়া বেসামাল হয়ে খামছেদ হলো বলিষ্ঠ পৃষ্ঠদেহ। কয়েক পলক পরেই সহসা সরে গেল রুদ্র। হৈমির হৃস্পন্দনের প্রবল বেগে মাথা ঝিমিয়ে উঠল। এক পলক তাকিয়ে দেখল চঞ্চলা হৈমি ব্যাঘ্র দৃশ্য। গোল গাল, ফর্সা মুখটা টমেটোর মতো রক্তিম হয়ে আছে। বৃদ্ধ চোখ বেয়ে নোনা পানি বর্ষণে সিক্ত করে তুলেছে গাল দুটো। গাল ছুঁয়ে অশ্রু যখন গলদেহ ছুঁতে লাগলো, সন্তর্পণে চোখ বুজে ফেলল রুদ্র। কয়েক পলক ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে আবারও তাকালো। শান্ত কণ্ঠে বলল, এই মুহূর্তটুকু পুরো পৃথিবীকে জানাতে পারো, শুধু ওই একজনকে নয়। হৈমি একই রূপে বসে। রুদ্র আশেপাশে তাকিয়ে পুনরায় ঝুঁকে গেল তার দিকে। নরম সুরে বলল, সেবার কেঁদেছ ফাইন, কান্নার মতোই কাজ ছিল, এবার কান্নার রহস্য কি? নিস্তব্ধ হৈমি না জবাব দিল আর না চোখ মেলে তাকালো। শুধু তার নিঃশ্বাসের এক অদ্ভুত শব্দে মাথা ঝমঝম করে উঠল। এক ঢোক গিলে সরে এলো রুদ্র। অপেক্ষায় থাকলো হৈমির চোখ খোলার, স্বাভাবিক হওয়ার। দীর্ঘ সময় পর ধীরে ধীরে চোখ খুলল হৈমি। মুখ লোকানোর চেষ্টা করে নত মাথায় আরো নত করে ফেলল। সহসা কম্পমান সুরে রুদ্রকে উদ্দেশ্য করে বলল, আপনি কি আমাকে ভালোবাসেন? কিস করেছে বলে মনে হচ্ছে ভালোবাসে। উত্তর দিল না হৈমি। সিটে গা এলিয়ে দিল রুদ্র। সন্তর্পণে চোখ দুটো বুঝে ঊর্ধ্বশ্বাস ছাড়ল। অনুরক্ত ভরাট কণ্ঠে বলল, তোমার বয়স অল্প, জীবনকে তুমি যেভাবে দেখো আমি সেভাবে দেখি না। একটা চুমুর উপর কখনো ভালোবাসা নির্ভর করে না। দুজন ছেলে মেয়ে আবেগের তাড়নায় কাছাকাছি আসবে, ঠোঁটে ঠোঁট ছোঁয়াবে, শরীরে শরীর মেলাবে। এর মানে এই না যে তারা দুজন দুজনকে ভালোবাসে। আবার দুজনের মধ্যে মাইল থেকে মাইলের দূরত্ব থাকলেও ভালোবাসা হয়ে যায়। ঠোঁটে ঠোঁট না ছুঁয়ে, শরীরে শরীর না মেলে। বলে কেন আমাকে বারবার কলঙ্কিত করছেন? হৈমির এই একটি বাক্যই যথেষ্ট ছিল রুদ্রর সমস্ত সত্তাকে নাড়িয়ে দেওয়ার। হৈমি নত মুখে বলে, একটি বার যদি সে ডান পাশে ফিরে দেখত তাহলে হয়তো ভয়ে তার হৃদয় কেঁপে উঠত। কারণ রুদ্রর রক্তিম চোখ, শক্ত চোয়াল এবং অদৃশ্য এক অস্থিরতা সচক্ষে সহ্য করতে পারত না সে। সহসা গাড়ি স্টার্ট হতেই কিঞ্চিত কেঁপে উঠল হৈমি। রুদ্র রোবটের ন্যায় বসে স্টিয়ারিং ধরে আছে। গাড়ি যখন ব্রেক কষল, হৈমি তাকিয়ে দেখল তারা শেখ বাড়িতে সামনে। তাই দুরু দুরু বুকে তড়িৎ গতিতে ডোর খুলে নামতে উদ্যত হলো। অমনি তড়াক করে রুদ্র ওর হাত টেনে নামতে বাধা দিল। চমকে গিয়ে ফিরে তাকাতেই রুদ্র অগ্নিমূর্তি দেখে ঢোক গিল বার কয়েক। রুদ্র রাস ভারী কণ্ঠে ভয়ানক কয়েকটা বাক্য উচ্চারণ করল। ইউ মাস্ট বি মাই ওয়াইফ, মাস্ট বি। ব্যক্তি হিসেবে আমি পুরোপুরি মার্জিত না হলেও আমার চরিত্রে তুমি ছাড়া অন্য কোনো নারীর ত্রুটি ধরতে পারবে না। জাস্ট কিপ দিস ইন মাইন্ড। আলগোছে ধরে রাখা নরম হাতটি ছেড়ে দিল রুদ্র। ঘন ঘন চোখের পলক ফেলে ঢোক গিল হৈমি। বাঁকা হেসে রুদ্র পুনরায় বলল,
আর রইল তোমার কলঙ্কিত হওয়ার কথা। যদি এটাকে কলঙ্ক ধরে নাও তাহলে তাই, শান্তি একটাই, পুরো পৃথিবীতে একজন দ্বারাই তুমি কলঙ্কিত হচ্ছ, সে আমি, ইউর ফিউচার হাজব্যান্ড। 3 দিন পর মাহের ফিরে এলো। প্রথমে নিজের বাড়ি এবং পরে শ্বশুর বাড়ি গেল সে। গিয়ে জানতে পারলো সূচনার দাদি সহ চাচাতো ভাইরা আজ আসবে, তাই সূচনা আজই তার সঙ্গে ফিরতে নারাজ। ওইদিকে হামিদা রয়েছেন বোনের মেয়ের কাছে। তিশার শেষ সময় চলছে, সামনে মাসেই ডেলিভারির ডেট, তাই এই সময়টুকু সে তিশার কাছেই থাকবেন। বাড়ি ফেরা নিয়ে তারা রইল না মাহিরের। তবে শ্বশুর বাড়িতেই বউকে সারপ্রাইজ দিতে হবে এ ঢের বুঝল। অনেক দিন পর ভাইকে কাছে পেয়ে হৈমি রাজ্যের গল্প জুড়ে দিল। গত 2 দিন রুদ্র ভীষণ ব্যস্ত ছিল। গতকাল ভোরে ঢাকা গিয়ে ফিরেছে রাত 2টোর দিকে। নতুন ব্যবসা শুরু করার আগে কত শত জটিলতা যে তাকে সামলাতে হচ্ছে। এতদিন কাজ থেকে দূরে ছিল বলে টের পায়নি বাবা, চাচা, চাচাতো ভাই রাদিফের পরিশ্রমের গভীরতা। এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে। মাহের এসেছে শুনেই উপর থেকে নিচে এসেছিল সে। সন্ধ্যা হয়ে এলো, মাহের এসেছে অবধি সূচনার সঙ্গে আলাদা হবার সুযোগ পায়নি। এইবার যাও পেত, তাও বোধহয় হৈমির জন্য হলো না ভেবেই মেজাজ বিগড়ে গেল রুদ্রর। মেয়েটা এত বেশি কথা বলে। শেষে কাজের মেয়েকে দিয়ে কৌশলে হৈমিকে ডেকে রান্নাঘরে নিল। কথার ঝুড়ি ফেলে হৈমিও চলে গেল রান্নাঘরে। হাঁপ নিঃশ্বাস ছেড়ে রুদ্র মাহেরকে বলল, লম্বা জার্নি করেছেন, রুমে গিয়ে রেস্ট করুন। বলেই সূচনার দিকে তাকালো, বলল, দাদিনা বোধহয় এসে পড়লো, আমি বাইরে যাচ্ছি, ওরা এলে একটা ফোন দিস। সূচনা মাথা কাত করে মাহেরকে নিয়ে উপরে গেল। রুদ্র আশপাশ তাকিয়ে উঠে দাঁড়াতেই দেখলো হৈমি রান্নাঘর থেকে বের হচ্ছে। দৃষ্টি হবে। রুদ্র তার দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই কোমরে 2 পাশে ঝুলে থাকা ওড়নার কোনা 2 হাতে মুঠোর চেপে ধরলো। ধীর পায়ে আগাতে আগাতে জোরপূর্বক হেসে জিজ্ঞেস করলো, ভাইয়া ভাবি কোথায়? উপরে গেছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাই। ভাইয়াদের সমুদ্র পাড়ে ছবি তো দেখাই হয়নি। হাঁটার গতি বাড়িয়ে রুদ্রকে পাশ কাটাতে যেতেই রুদ্র ওর হাত টেনে ধরল, শক্ত গলায় বলল, পরে দেখবে। ব্রো কুচকে হৈমি বলল, এত শক্ত করে ধরেছেন কেন? আর পড়ি বা দেখবো কেন? আমি এক্ষুনি দেখবো। ছাড়ুন তো, সবসময় খবরদারি করবেন না। বিয়ে করবেন বলেছেন, আগে বিয়ে করুন, তারপর খবরদারি করবে। এর আগে একদম খবরদারি করবেন না। আপনাকে আমি অল্পখানি পছন্দ করেছি বলে ধরে নেবেন না মাথায় চড়ে নাচতেও দেব। আর ওই দিন বিরক্তিতে চোখ মুখ কুচকে পেছন থেকে হৈমির মুখ চেপে ধরল রুদ্র। হৈমি চাপা শব্দ করতেই অন্য হাতে পেছন থেকে পেট জড়িয়ে সিঁড়ির দিকে এগিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, সবসময় তো বেশি বাবু সহ্য হয় না বুঝলে, এবার ঠিক ততক্ষণ ঘরবন্দি থাকবে যতক্ষণ আমি ফিরবো। নিজের বিশাল ঘরটায় হৈমিকে রেখে বাইরে থেকে রুম লক করে চলে গেল রুদ্র। যাওয়ার আগে অবশ্য শাসিয়ে গেল, নো চিৎকার, নো চেঁচামেচি। যদি একটু আওয়াজও বাইরে যায় তাহলে আজ বিয়েবিহীন সারা রাত আমার সঙ্গে কাটাবে। যদি বলে কিভাবে, তার উত্তর না দিতে পারলেও কাজে দেখিয়ে দিতে পারবো। আগে বলছি আমি ভীষণ উদ্ধত। রুদ্র চলে যাওয়ার পর হৈমি মুখ বন্ধ করে হাত পা ছোড়াছুড়ি করলো কিছুক্ষণ। এরপর নিজেকে শান্ত করে বলল, এইভাবে আটকে দেওয়ার মানে কি? বললেই তো হতো ওদেরকে সময় দেওয়া উচিত। আমি কি বিয়ের মতো তবু ওদের কাছে যেতাম নাকি? আশ্চর্য। কতক্ষণ সময় এভাবে বন্দি থাকতে হবে জানা নেই, তাই কি করবে, কি করে সময় কাটাবে বুঝতে পারলো না। পুরো ঘর জুড়ে এলোমেলো দৃষ্টি বুলিয়ে হঠাৎ মাথায় বুদ্ধি খেলল। পুরো ঘরে যত সব আসবাবপত্র আছে সব ঘেঁটে দেখবে। রুদ্র মানুষটাকে তো বুঝতেই পারে না। আজ না হয় তার ঘর এবং ঘরের জিনিসপত্র বোঝার চেষ্টা করবে। নিমিষেই চোখ দুটো চকচক করে উঠল। মন হলো উচ্ছ্বসিত। সর্বপ্রথম দুম করে শুয়ে পড়ল রুদ্রর বিশাল বিছানায়।
হাত পা চারিদিকে ছড়িয়ে শুয়ে বড় বড় করে শ্বাস নিল। একবার চোখ বন্ধ করলো তো আরেকবার চোখ মেলে চারিদিকে দৃষ্টি ঘোরালো। চট করে উঠে বসে আবার চট করে বালিশে মুখ গুজে নাক টেনে ঘ্রাণ নিল। এখানে কি রুদ্র রুদ্র ঘ্রাণ পাওয়া যাচ্ছে? খিলখিল করে হেসে উঠল সে। মুহূর্তেই মুখে হাত চেপে হাসি থামালো। ধীর স্থির হয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। এক এক করে সমস্ত কিছু ছুঁয়ে দেখতে লাগলো। বেডসাইড টেবিল, কাউচ, ছোট বুকশেলফ, বড় কাভার্ড এবং দেওয়ালগুলোতেও ছুঁয়ে দিল। এক পর্যায়ে দোনো মনো করে বুকশেলফ থেকে বইগুলোর নাম পড়তে শুরু করলো। উপরের একটা বেহিসেবি ডায়েরি। অমি এক এক করে সেই ডায়েরিগুলো গুনতে শুরু করলো। 19-এ গিয়ে থামলো সে। চোখ বড় বড় করে ওষ্ঠ জোড়া ফাঁক করলো। বিড়বিড় করে বলল, এত ডায়েরি, এগুলোতে কি লেখা আছে? প্রচণ্ড কৌতূহল দীপক হয়ে একটা ডায়েরি নিয়ে মলাট উল্টালো। এ কি, একটি বর্ণও লেখা নেই, একদম নতুন চকচকে ঝকঝকে ডায়েরি। কৌতূহল দমিয়ে ডায়েরিটা রেখে দিয়ে আরেকটা নিল। এবারেও একই দৃশ্য। একে একে সবটা ডায়েরি দেখে শেষ একটা না দেখেই বিরক্ত হয়ে পিছন ঘুরলো। আবার চট করে শেলফের দিকে ঘুরে ভাবলো, যদি শেষটায় কিছু পাই। শাওয়া নিয়ে বের হতেই সূচনাকে চুপচাপ বসে থাকতে দেখলো মাহে। মৃদু হেসে এগিয়ে এলো সে। বলল, এতদিন পর দেখা অথচ মুখে হাসি নেই, আপনি কেমন নেই? আটকে উঠল সূচনা। ঝটপট উঠে দাঁড়ালো। আমতা আমতা করে বলল, ছি ছি, খুশি হব না কেন? খুশি হয়েছেন? মাথা ঝুঁকিয়ে প্রশ্ন করলো মাহে। সত্য গোসল করে আসাতে ছোট ছোট চুল কপালে লিপটে আছে। সেই চুল ছুঁয়ে কয়েক ফোঁটা পানি টোপ করে প্রথমে লম্বাটে নাক এবং পরবর্তীতে চিকন পাতলা ঠোঁট দয়ে স্পর্শ করলো। সূচনা সেই দৃশ্য দিকে লজ্জা পেয়ে চোখ সরাতে গিয়ে চোখ দিয়ে ফেললো মাহেরের পুরুষালী উন্মুক্ষ বক্ষস্থলে। এবার পুরোপুরি ফেসে গিয়ে দ্রুত পায়ে মাহেরকে পাশ কাটালো। কাভার থেকে ট্রাউজার বের করতে করতে বলল, খুশি হব না কেন? অবশ্যই খুশি হয়েছি। বাক্যটির সমাপ্তি দিয়ে যেই পিছনে ঘুরেছে ততক্ষণে মাহেরে লম্বাটে নাকের সঙ্গে তার কপালে ধাক্কা লাগলো। কিঞ্চিত পিছিয়ে গিয়ে কাভারের সঙ্গে পিঠ লেগে গেল সূচনা। গাঢ় চোখে তাকিয়ে আলতো হাসলো মাহের। সূচনার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। টি শার্ট এগিয়ে দিয়ে মুখ ছোট করে বলল, এটা পড়ুন। হাত বাড়িয়ে টি শার্ট নিল মাহের। আশ্চর্য সুন্দর হাসি দিয়ে বলল, কতটুকু খুশি হয়েছেন আপনি? আমতা আমতা করে সূচনা বলল। অনেক অনেক। উত্তর শুনে দম ছাড়লো মাহে। সুঠাম শরীরটা টান টান করে দাঁড় করিয়ে নিবিড় চোখে তাকালো। নরম সুরে বলল, একদিন ভীষণ মিস করেছি আপনাকে। মনে হচ্ছে কতকাল পর প্রিয়তমার দর্শন পেলাম। অদ্ভুত অদ্ভুত সুখ শান্তি লাগছে। আপনারও কি শান্তি লাগছে? সূচনা মাথা নাড়ালো। ঠোঁটের কোণায় দুষ্টুমি ভরে হাসলো মাহের। বলল, একবার শক্ত করে জড়িয়ে ধরবেন, বড্ড অস্থির লাগছে। শ্বাস রুদ্র হয়ে এলো সূচনার। অধর কামড়ে ধরে বিচলিত ভঙ্গিতে এক পা আগালো, কিন্তু জড়িয়ে ধরতে পারল না। তার পূর্বেই তার হাত পা কাঁপতে শুরু করলো। গাল দুটো লাল হয়ে নাকের ডগা ফুলে উঠল। তার মনে অবস্থা বুঝতে পেরে মাহির বলল, আমি সাহায্য করব। চোখ বন্ধ করে সামনে মাথা নাড়ালো সূচনা। হেসে দিল মাহির একটু শব্দ করে। সে হাসি নিমেষেই বন্ধ করে দুই হাতে সূচনার ঠান্ডা হয়ে আসা নিশ্চল দেহটা টেনে বুকের ভিতর লুকিয়ে ফেল। প্রথমবারের মতো নিজের বিবাহিত স্ত্রীকে অত্যন্ত নিবিড়ভাবে জড়িয়ে নিল বুকের মধ্যখানে।
আচমকাই সূচনা দুই হাতে তার পৃষ্ঠদেহ আঁকড়ে ধরে ফুপিয়ে উঠল। মেয়েটা ভীষণ সুন্দরী, চোখ ধাঁধানো সুন্দর বলতে লোকেদের এমন মেয়েকে বলতে শুনেছে। ফার্স্ট ইয়ারের পরে নাম সুমনা, নামটাও ভীষণ সুন্দর, সুন্দর মনের অধিকারীও হতে পারে। তার বিষয়ে খুব একটা জানি না, সত্যি বলতে কখনো জানতে চাইনি, কারণ তার প্রতি আমার ভীষণ রকম রাগ আছে। এমন সুন্দর মেয়ে হলে তার পছন্দ এত জঘন্য হয় কি করে? সবচেয়ে বড় কথা, সাহস হলো কি করে রুদ্র শেখে ভালোবাসার আবেদন করার? হ্যাঁ, মেয়েটা আজ আমাকে চিঠির মাধ্যমে প্রপোজ করেছে। চিঠির উত্তর পাওয়ার আশায় চাতকিনের মতো ক্লাসরুমের সামনে বারান্দায় দাঁড়িয়েছিল। আমি তাকাইনি, একবারের জন্য তাকাইনি, কারণ আমি ভালোবাসাকে ঘৃণা করি। যে ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে থাকে, সে ভালোবাসা কিশোর কিশোরদের চিত্ত চঞ্চল করে, যুবক যুবতীকে একে অপরের মধ্যে অদৃশ্য টান সৃষ্টি করে। সেই ভালোবাসাকে আমি ঘৃণা করি, আজীবন ঘৃণা করে যেতে চাই। ঘৃণা করে যেতে চাই সেই নারীকে, যে নারী আমার হৃদয়ে স্থান পেতে চায়। ঘৃণা করি আমি সুমনাকে। আবিরের কাছে শুনলাম আমি যখন চলে এলাম, সে সুমনা নাকি আমার দিকে তাকিয়েছিল, একবারের জন্য পলক ফেলেনি। তিনতলা বারান্দা থেকে গেট পরতে যত সময় আমাকে দেখা যাচ্ছিল, ঠিক ততক্ষণে তাকিয়েছিল। যখন আমি গেটের বাইরে আড়াল হয়ে গেছি, ওর না মুখ চেপে হু হু করে কেঁদেছে। সে মুহূর্তে তাকে সামলেছে তার গুটি কয়েক বান্ধবী। সুমনা কেন কাঁদল? আমি তাকে রিজেক্ট করেছি তাই? এত সিম্পল একটা বিষয়ে কাঁদার কি আছে? একজন রিজেক্ট করেছে বলে পৃথিবীর শুদ্ধ সবাই তাকে রিজেক্ট করবে এরকম নাকি? আবিরকে যখন এই প্রশ্ন করেছি, ও ভীষণ রেগে গেল, চোখ রাঙিয়ে বলল, আমি একটা হৃদয়হীন, আমার হৃদয়ের সৃষ্টিকর্তা মায়া ভালোবাসা কিছুই দেয়নি। আমি স্মিত হেসে জবাব দিলাম, ঠিক বলেছিস। 5 বছরের ছোট ছেলেটাকে যখন তার বাবার অবর্তমানে মায়ের ঘরে বড় চাচাকে রাত কাটাতে দেখেছে, তখন হয়তো সে তেমন কিছু বুঝতো না, শুধু বুঝতো তার মা চুরি করছে, তার বাবার আদর ভালোবাসা চুরি করে অন্যকে দিচ্ছে। জানালার ফাঁক দিয়ে বড় চাচাকে চুমু খেতে দেখেছিল ছোট্ট ছেলেটা। ওটা তো আদর ছিল, তার আদর, তার 2 বছরের ছোট্ট বোনের আদর, আর তাদের বাবার আদর। মায়ের সব আদর বড় চাচা পেয়ে নিল। ইস, মানুষ যখন ভালোবাসার সঙ্গে বেইমানি করে, ভালোবাসা চুরি করে, তখন মানুষ কি আর মানুষ থাকে? এই মানুষের শরীরে কি হৃদয় নামক যন্ত্রটা থাকে? থাকলে নিশ্চয়ই এমনটা করতে পারতো না। অমন হৃদয়হীন নারীর সন্তান সে, তাহলে তার তো হৃদয় নেই, সেখানে প্রেম ভালোবাসার জায়গা কি করে? হ্যাঁ, আজ কথার ছলে সূচনা বলল তার ভাবি প্রয়োজন, আর কয়েক বছর মাত্র আমার পড়াশোনা শেষ। দাদিন আর বোন এখন থেকে পাত্রে খুঁজতে শুরু করবে। এসব শুনে মাথা গরম করে বোনকে ধমক দিয়েছে। দাদিন বলল, কষ্ট পেয়ে ও রাতে খায়নি, লেখা শেষ করেই ওকে খাওয়াতে হবে। পাশাপাশি বোঝাবো তার ভাই কখনো বিয়ে করবে না, তার ভাইয়ের কোনো সঙ্গীর প্রয়োজন নেই। যে হৃদয়ে ভালোবাসা নেই, সে হৃদয়ে কোনো নারী টিকে থাকে না, তারা ঠিক অন্যত্র হৃদয় খুঁজে কেটে পড়ে। আমার এমন কথা একদিন যুক্তি স্বরূপ আবির বলল, ভালোবাসা না থাকলেই তো কেটে পড়ে, ভালোবাসা থাকলে নিশ্চয়ই কেটে পড়তো না। আমি ম্লান হেসে বলেছি, আমার বাবা আমার জন্মদাত্রীকে এখন অনেক ভালোবাসে, এজন্য সকলে চাওয়া সত্ত্বেও তিনি দ্বিতীয় বিয়ে করতে রাজি হয়নি। মুখে হয়তো বোঝায় সে তার প্রাক্তন স্ত্রীকে, তার 2 সন্তানের জন্মদাত্রীকে অনেক ঘৃণা করে, কিন্তু ছেলে হয়ে বাবার চোখের ভাষা, মনের ব্যথা বোঝার ক্ষমতা আমার হয়েছে, তা তিনি জানেন না। আমার বাবাও তো ভালোবেসেছিলেন ওই মহিলাকে, মাত্র 1 বছরের ব্যবধানেই সবটাকে তুচ্ছ করে দিল। বাবা তো কথা দিয়েছিল ওনাকে সহ আমাদের ভাই বোনকে ওদেশে নিয়ে যাবে, শুধু কিছুদিন মাত্র অপেক্ষা। উনি অপেক্ষা করতে পারেননি, 2টো সংসার ভেঙে দিয়েছেন। কোন লোভে উনি এমনটা করেছেন তা পূর্বে না বুঝলেও এখন বুঝতে পারে। ছেলে হয়ে ভাবতে ঘৃণা লাগছে। ছি, আমি কখনো বিয়ে করব না, কখনো না। এসব শুনে আবির তর্ক করল, শুধু তোর মা নয়, তোর বড় চাচাও সমান দোষী। বললাম, সেটা আমি অস্বীকার করি না। তার জন্য আজ বড় চাচি একা, নিঃসঙ্গ, বড় ভাই সাদমান পিতৃহারা। নারীতে নারীতে অনেক পার্থক্য থাকে। বড় চাচির মতো নারী সবার ভাগ্যে জুটে না। আমি কোনো রিস্ক নিতে চাই না। এরপর আর আবির তর্কে চাইনি। হে সৃষ্টিকর্তা, তুমি আমার ভাগ্যে কি লিখেছ জানি না, কিন্তু বিশ্বাস করো, ঘর বাঁধার স্বপ্ন আমি দেখি না, আর না আশা করেই কেউ আমাকে ভালোবাসো। তবুও যদি তুমি চাও জীবদ্দশায় কারোর সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়াতে হয়, তাহলে কিন্তু আমার সঙ্গে জড়ানো নারীটা কখনো মাতৃত্বের স্বাদ পাবে না, কারণ আমি আমার জীবনকে রিস্কে রাখলেও আমার অংশকে রিস্কে রাখতে পারবো না।
যে দুর্বিষহ যন্ত্রণা আমার দুই ভাই বোন ভোগ করছে তা যেন আর কেউ না করে, অন্তত আমার আপনজনদের মধ্যে কেউ সহ্য করা যায় না। এই একটা যন্ত্রণা আমার শিশুকাল ধ্বংস করেছে, আমার কৈশোর যৌবন সবটা ধ্বংস করে দিয়েছে। সূচনা ভীষণ ইন্ট্রোভার্ট, ও প্রকাশ না করলেও বুঝতে পারে প্রতিদিন মনের সঙ্গে, সমাজের সঙ্গে, সহপাঠীদের সঙ্গে কতটা যুদ্ধ করে চলতে হয় ওকে। আমি তো সেই দৃশ্যটা আজও বলতে পারিনি। সূচনা তখন 14 বছরের, আমি 19-এ পা দিয়েছি। ওর স্কুল বান্ধবী সীমার সঙ্গে ঝগড়া লেগেছিল। ঝগড়াতে ওকে হারাতে সীমা নাকি বলেছিল, তোর আম্মু তো খারাপ, তোর বড় চাচাকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছে। আমার আম্মু বলেছে তোর সঙ্গে কম মিশতে, মেয়েরা মায়ের স্বভাব পায়, তুইও কদিন পর মায়ের স্বভাবে চলে যাবি। তোর নামের পিছনেও চরিত্রহীন ট্যাগ লেগে থাকবে, যেমনটা তোর মায়ের নামের পিছনে রয়েছে। বোন আমার সেদিন বিধ্বস্ত মুখে বাড়ি ফিরল, দরজা বন্ধ করে চিৎকার করে কাঁদল। সারাদিন আমাকে মুখ দেখালো না। দরজা ভেঙে যখন রুমে গেলাম, ওকে পেলাম সেন্সলেস অবস্থায়। জ্ঞান ফেরার পর আমার বুকে মাথা রেখে যখন ফুপাতে ফুপাতে প্রশ্ন করল, ভাইয়া কদিন পর আমার নামের পিছনেও লোকে চরিত্রহীন ট্যাগ বসাবে, তৎক্ষণাৎ আমার কলিজাটা ছিঁড়ে গেল। বুকের গভীরে হাহাকার করে উঠল। আমাদের কি দোষ? কেন শাস্তি পাচ্ছি আমরা? আমাদের কেন পৃথিবীতে আনা হলো? কেন এই নরক যন্ত্রণা কেন ভোগ করছি আমরা দুজন? ডায়েরির এর পরের কিছু পৃষ্ঠা ফাঁকা। একে একে শেষ 2টা পৃষ্ঠা অল্প কিছু লেখা দেখা গেল। লেখাগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো সদ্য লেখা। আগের পাতাগুলো লেখা বেশ বছর পুরনো বোঝাই যাচ্ছে, কিন্তু শেষ পাতা লেখাগুলো খুব একটা পুরনো নয়। এ ব্যাপারে শিওর হলো লেখাগুলো পড়ার পর, কারণ সেই লেখাগুলো তাকে নিয়ে, অর্থাৎ হৈমিকে নিয়ে। আজ একটি ঘটনা ঘটেছে। স্টুপিড ধরনের একটা মেয়ে আমাকে প্রেমপত্র পাঠিয়েছে। মেয়েটার নাম হৈমন্তিকা হৈমে। বয়স একেবারেই অল্প, কিন্তু সাহস অনেক। সুমনের মতো মেয়েকে রিজেক্ট করে শেষে এই অল্প বয়সী স্টুপিড বাচাল ধরনের মেয়ের প্রপোজ অ্যাকসেপ্ট করব? মোটেই তেমন কিছু হবে না। এ মেয়ে আবার মাহেরের বোন, যার সঙ্গে আমার বোনের বিয়ের কথাবার্তা চলছে। আজ আরেকটা ঘটনা ঘটে গেল, কিন্তু সেটা আমি লিখতে পারবো না, হয়তো বলতেও পারবো না। তোতা পাখিটাকে চেয়েছিলাম, পেলাম না, কারণ আমি বখাটেতে জীবনে তোতা পাখিদের আসতে মানা। সে কি আমার জেদ হয়ে দাঁড়ালো? তাকে পেতেই হবে? এমন অনুভূতি কেন হচ্ছে? আমি ভালোবাসতে পারি না, তাকে কি করে ভালোবাসে হৃদয় স্থান দেব? বিয়ে করব, বউ বানাবো, শুধু কথা ছাড়া সে কিছুই পাবে না। যা বুঝলাম, মাথায় বুদ্ধির শুদ্ধিও তেমন নেই। শুনেছি ভীষণ ভীত, ভূতে ভয় পায়, রক্ত ভয় পায়, মানুষের কষ্টকে ভয় পায়, নিজে কষ্ট পেতে ভয় পায়। মজার ব্যাপার হলো রান্না করতেও ভয় পায়, তেল ছিটে আসার ভয়। একেবারেই পারফেক্ট। এমন ভয় পাওয়া মেয়ে নিশ্চয়ই মা হতে ভয় পাবে। জীবত সে বিয়ে যদি করতেই হয়, এ কী করে? যদি কখনো ফেলে চলে যেতে চায়, মেরে ধরে কষ্ট দিয়ে রেখে দেব, আটকে দেব, কিন্তু বাচ্চার রিস্ক নেব না। মেরে ধরেও যদি না রাখতে পারে, তাহলে সমস্যা হয়ে যাবে, বিরাট সমস্যা।